সেদিনের পর অনেক দিন কেটেছে। মণ্ডল সাহেবের খোঁজ পাওয়া যায়নি। আমি ততদিনে আবার আগের মতো লাফালাফি ঝাপাঝাপিতে নাম লিখিয়েছি। মণ্ডল সাহেবের চিন্তা আবারও মস্তিষ্ক থেকে বের হয়ে গেছে। মূলত মণ্ডল সাহেবকে প্রথম প্রথম মনে পড়ার কারণ ছিল আমার যত্ন নেওয়া এবং খেলনা চুরি কিনে দেওয়া। স্বাভাবিকভাবে আমাদের কেউ কিছু দিলে একটা কৃতজ্ঞতাবোধ কাজ করে। আমারও সেই কৃতজ্ঞতাবোধ থেকেই প্রথম প্রথম তাকে মনে পড়ত। বেশ, এরপর ধীরে ধীরে তা ফিকে হয়ে যায়। ততদিনে শরীর কিছুটা বাড়ন্ত হয়েছে আমার। ১৩ হবে হবে বয়স। মণ্ডল সাহেবের সাথে আমার বিবাহের ১.৫ বছর প্রায়। কিন্তু এই ১.৫ বছরে ওনার সাথে আমি ১ মাসও থাকিনি। শাশুড়িমা এই নিয়ে প্রচুর বেজার ছিলেন। উনি আমাকে সহ্য করতে পারতেন না। সাংসারিক জীবন নিয়ে এত বড় ফর্দ শুনিয়েও তিনি কখনো ক্লান্ত হতেন না। তার ছেলের এতদিনেও বাড়ির এমুখ না হওয়া সম্পূর্ণটাই আমার দোষ বলে চাপিয়ে দিতেন। এসব বিষাক্ত কথায় মণ্ডল সাহেবের প্রতি আমার তিক্ততা দিন দিন বাড়ছিল। তাকে অসহ্য লাগতে শুরু করেছিল। কারণ ওইটুকু বয়সে আর কতটুকুই কথা বা আমি হজম করতে পারবো। একসময় না একসময় ঠিকই বিরক্তি কিংবা তিক্ততা এসেই যাবে। আশেপাশের মানুষের বলা বিয়ের মানে এই সেই ঢঙের আলাপগুলো আমার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অদ্ভুতভাবে শ্বশুরবাড়ির লোকেদের আমার প্রচণ্ড বিরক্ত লাগতে শুরু করেছিল। মণ্ডল সাহেবদের বাড়িতে একটা সাদা কালো টিভি ছিল। ওই সময় টিভি এত সহজলভ্য ছিল না। একমাত্র মণ্ডল বাড়িতেই টিভির অস্তিত্ব ছিল। অ্যান্টেনা না পেলে সে ঝিরঝির করত। একজন টিনের চালের উপর উঠে অ্যান্টেনা ঘোরানোর দায়িত্বে থাকত। সেটাই খবর দেখতেন আমার শ্বশুর আব্বা। আশেপাশের বাড়ির বাচ্চা কাচ্চা, আমার ২ দেবর, আমি সহ আরও কিছু ছেলেপুলে তার না থাকার সুযোগে লুকিয়ে লুকিয়ে টিভি দেখতাম। আমরা শ্বশুর আব্বার সঙ্গে সর্বক্ষণ একটা রেডিও থাকতো। তিনি সেটা কানের কাছে ধরে রেখে অ্যান্টেনা বাড়িয়ে কিসব যেন শুনতেন। আমি সেই উদ্ভট নতুন জিনিসটা ঘুরে ফিরে দেখতাম। এটাই কিভাবে কথা বলে, কোথা থেকে আওয়াজ বের হয়। মানুষের ছবি দেখা যায় না, অথচ মানুষের গলার আওয়াজ বের হচ্ছে। এসব হাবিজাবি প্রশ্ন মনের কোণে উকিঝুঁকি মারত। শ্বশুরাব্বা ছেলের খবর পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতেন। রেডিওতে শহরের কোনো খবর পাওয়া যায় কিনা সেই ভাবনায় মত্ত থাকতেন। অতিরিক্ত চিন্তায় একদিন হুট করে শ্বশুরাব্বা অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই খবরের চিঠি মণ্ডল সাহেবের কাছে পৌঁছে গিয়েছিল। তিনি বাবার অসুস্থতার কথা শুনে হন্তদন্ত হয়ে বাড়িতে এসেছিলেন। এতদিন এতবার তার খোঁজ জানতে চেয়ে চিঠি লিখলেও তার কোনো উত্তর আসেনি। অথচ বাবার অসুস্থতার কথা শুনে পাগলের মতো ৩ দিনের মধ্যে চলে এসেছিলেন তিনি। সে সময় যাতায়াত ব্যবস্থা অতটা উন্নত ছিল না বিধায় বেশ ভোগান্তি হতো যাতায়াতে। শ্বশুরাব্বা বড় পুত্রকে দেখে খানিকটা সুস্থ হলেন। এতদিন পর মণ্ডল সাহেবকে চোখের সামনে দেখেও কেন যেন কোনো প্রতিক্রিয়া আমি দেখাতে পারিনি। কোনো অনুভূতিও আমার হচ্ছিল না। এর কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না। মণ্ডল সাহেব আমার সঙ্গে কথা বললেন না। বাড়ি এসেও তিনি নিজের মতোই থাকতে লাগলেন। মোট কথা, আমাকে উপেক্ষা করে চলছিলেন তিনি। আমিও তাকে ঘাটিনি। উনি উপেক্ষা করলেই বরং আমার ভালো, এমনটাই মনে হচ্ছিল বারবার। আমাদের বিছানা আলাদা হয়ে গিয়েছিল। বাড়ির এসব কেউ না জানলেও আমরা ঘরের ভেতরে দুজন সব জানতাম। তিনি নিচে কাঁথা বালিশ বিছিয়ে নিচেই ঘুমাতে শুরু করেছিলেন। প্রথম প্রথম আমি পাত্তা না দিলেও কেন যেন আস্তে আস্তে জিনিসটা অদ্ভুত লাগতে শুরু করলো। উনি তো কখনো এমন করেন না। যত রাগ হোক তিনি আমার সঙ্গে ধমক দিয়ে হলেও কথা বলতেন। কিন্তু সেবার তিনি একটা শব্দ আমাকে উদ্দেশ্য করে খরচ করেননি। আমি একদিন দিশেহারা হয়ে আমার আগের বারের করা আচরণের জন্য মাপ চেয়েছিলাম। তিনি কোনো কথা না বলে শুধু শীতল দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। ওই চোখ দুটোতে যেন কী ছিল যা আমি ধরতে পারছিলাম না। পুরো বাড়ির সবার সাথে তিনি স্বাভাবিক থাকলেও আমার সাথে তিনি ছিলেন প্রচণ্ড অস্বাভাবিক। এর মধ্যেই উনি থাকাকালীন আমার প্রথম ঋতুস্রাব শুরু হয়। সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। তিনিও নিচে বিছানা পেতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। রাত কটা নাগাদ যেন ঘুম ভেঙে যেতেই কেমন অস্বস্তি লাগতে শুরু করেছিল। পেট মুচড়ে উঠছিল। তলপেটে কেমন ব্যথা ব্যথা অনুভূত হচ্ছিল। উঠে বসে শাড়ি ভেজা ভেজা অনুভূত হওয়ায় যাচাই করতে গিয়ে দেখি শাড়িতে লাল লাল কী যেন লেগে আছে। শাড়িতে রক্ত দেখে তৎক্ষণাৎ মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রক্ত এলে কোথা থেকে? ভয়ে হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করে লাফাচ্ছিল। নিচে তাকিয়ে ওনার ঘুমন্ত মুখশ্রী দেখতে পেতেই আমার হুট করে কান্না পেয়ে গেল। মনে করেছিলাম আমার বোধ হয় শীঘ্রই মারা যাব।
তাই এই রক্ত। তার সাথে বেয়াদবি করার কারণে, তাকে কষ্ট দেওয়ার কারণে আমার কঠিন কোনো রোগ হয়েছে ভেবে এক মুহূর্তের জন্য কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছিলাম। কারণ গ্রামের মুরব্বীরা ব্যক্তিরা প্রায়ই বলতেন, ভালো স্বামীর অবাধ্যকারী স্ত্রী অচিরেই ধ্বংস হয়ে যায়। মুখে হাত চেপে বালিশে মাথা ঠেকিয়ে সে কি কান্না! আমার হেঁচকি তুলে কান্নার শব্দে মণ্ডল সাহেবের ঘুম ভেঙে গিয়েছিল। তিনি বিরক্ত হয়ে আশেপাশে তাকাচ্ছিলেন। স্বাভাবিকভাবে ঘুম ভেঙে গেলে বিরক্ত লাগাটাই স্বাভাবিক। কান খাড়া করে শব্দের উৎস খুঁজতে পেতে আমার বিছানার দিকে চাইতেই উনি একটু অবাক হয়েছিলেন বোধহয়। আমি কাঁথা জড়িয়ে উল্টো দিকে ফিরে হেঁচকি তুলে কেঁদেই চলেছি। মণ্ডল সাহেবের ঘুম যে ভেঙে গিয়েছে তা আমি টের পাইনি। তিনি আমার কান্না পাত্তা না দিয়ে আবার ঘুমাতে চেষ্টা করছিলেন। কিন্তু আমার কান্নার বেগ বাড়ার ফলে সীমাহীন বিরক্তি নিয়ে উঠে বসে জিজ্ঞেস করেছিলেন, আমার সমস্যা মূলত কী? তিনি তো আর আমার সঙ্গে থাকছেন না, তাও সব ন্যাকামিগুলোর মানে তো সে বুঝতেও পারছে না। তার রূঢ় ভাষার কথাগুলো আমাকে ভীষণ পীড়া দিচ্ছিল। একে তো ভেবেছিলাম এত রক্তক্ষরণে মারা যাব, তার উপরে মণ্ডল সাহেবের কড়া কড়া কথাগুলো হৃৎপিণ্ডে বেশ আঘাত এনেছিল। কান্না কোনো মতে থামিয়ে বলেছিলাম, এই তো আজকে আপনাকে মুক্তি দেব। এই বিরক্তিকর মেয়েটাকে দু চোখে আর সহ্য করা লাগবে না। মণ্ডল সাহেবের ভ্রুকুচকে গিয়েছিল আমার এসব সিনেমার ডায়লগ শুনে। সম্ভবত ভেবেছিলেন বাড়িতে থেকে থেকে আমি এসব আখড়া মাখড়া দেখে মস্তিষ্ক পচিয়ে ফেলেছি। আমার এসব কথাই বিশেষ পাত্তা দিচ্ছিলেন না, বরং বিরক্ত হচ্ছিলেন। আমি আগের মণ্ডল সাহেব আর এই মণ্ডল সাহেবের ভেতর বিস্তর পার্থক্য খুঁজে পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল উনি মণ্ডল সাহেব না, মণ্ডল সাহেবের বেশি অন্য কেউ। তলপেটের ব্যথা বেড়ে যাওয়ায় চিল্লিয়ে কেঁদে উঠেছিলাম। জীবনে প্রথম এমন যন্ত্রণা অনুভব করে আমি নেতিয়ে পড়েছিলাম। মণ্ডল সাহেব আমার চিল্লানোতে অবাক হয়ে এগিয়ে এসেছিলেন। আমাকে পেট ধরে কাতরাতে দেখে পাশে বসে জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি বোধহয় মারা যাচ্ছি। তিনি কিছু বুঝতে না পেরে খুলে বলতে তাগিদ দিয়েছিলেন। আমি ভয়ে ভয়ে বলেছিলাম, রক্ত, রক্ত। মণ্ডল সাহেব উদ্বিগ্ন গলায় বলেছিলেন, কোথায় রক্ত? আমি উঠে বসে শাড়ি দেখিয়ে বললাম, দেখুন কত রক্ত। মণ্ডল সাহেব এত রক্ত দেখিয়ে নিজেও অস্থির হয়ে উঠলেন। আমাকে ধরে শান্ত হতে বললেন, কিন্তু আমি কিছুতেই শান্ত হতে পারছিলাম না, ছটফট করছিলাম। রক্ত দেখেছি মানে আমার বিরাট কিছু হয়ে গেছে, এটাই ভেবেছিলাম আমি। এটুকু মস্তিষ্কে এর থেকে বেশি কিছুই ভাবতেও পারছিলাম না। মণ্ডল সাহেব কিছুক্ষণ নিগুড় দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করে দ্রুত ঘর থেকে বেরিয়ে শাশুড়ি আম্মাকে ডেকে আনলেন। উনি হন্তদন্ত হয়ে বকাঝকা দিতে দিতে ছুটে এসে জিজ্ঞেস করেছিলেন, কোথায় রক্ত? আমি শাড়ি দেখিয়ে দিয়েছিলাম। শাশুড়ি আম্মা অভিজ্ঞ চোখে সবটা বুঝে গিয়েছিলেন। ওনার চোখে একটা অদ্ভুত খুশির ঝিলিক মারছিল। আমি বেশ অবাক হচ্ছিলাম, শাশুড়ি আম্মার খুশির কারণ বোধগম্য হচ্ছিল না। আমার রক্ত দেখে উনি খুশি কেন হচ্ছিলেন সেটুকু বোঝার মতো মস্তিষ্ক আমার হয়নি। আমাকে আস্তে করে বিছানা থেকে নামিয়ে বলেছিলেন, এসব কিছু না, এগুলো স্বাভাবিক ঘটনা, মেয়েদের এগুলো হয়। এগুলো বলে আমাকে নিয়ে বাইরে বেরোতে বেরোতে মণ্ডল সাহেবকে বলেছিলেন, তোর বউ এখন আর কুট্টি না ইসাক, বউরে নিয়ে এবার শহরে যাস, ভারদার হয়েছে, আর কতদিন এখানে ফেলে রাখবি? শাশুড়ি আম্মার কথার আগামাথা কিছু বুঝতে পারছিলাম না। এরপর তিনি সব কিছু বুঝিয়ে সুজিয়ে বিভিন্ন উপদেশ জ্ঞান দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। মণ্ডল সাহেবকে আমার সাথে থাকতে নিষেধ করে দিয়েছিলেন। ওই সময় মেয়েরা অপবিত্র থাকে, স্বামীর পাশে থাকার নিয়ম নেই বলে মণ্ডল সাহেবকে বারবার সতর্ক করছিলেন। উল্লেখ্য, ওই সময় গ্রামের মানুষেরা ভ্রান্ত ধারণা রাখত যে ঋতুবতী নারী স্বামীর পাশে থাকতে পারবে না, এতে স্বামীর অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এত লজ্জা লাগছিল সব কিছু জানার পরে। শাশুড়ি আম্মা বারবার আমার বড় হয়ে যাওয়ার কথাই বলছিলেন। এসব হলে নাকি মেয়েরা বড় হয়ে যায়। আশ্চর্য, আমাকে এত কষ্ট করে বড় হতে হলো। মণ্ডল সাহেবও কি এমন কষ্ট করে বড় হয়েছিলেন? এই প্রশ্ন আবার মাথায় কিলবিল করছিল। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে আমি নিচে শায়িত মণ্ডল সাহেবের কাছে এগিয়ে এসে সবচেয়ে বলদ মার্কা প্রশ্নটা করেছিলাম, শুনুন, আপনারও কি রক্ত পড়েছিল? আপনিও কি আমার মতো এভাবে বড় হয়েছিলেন? আপনি আমাকে কেন জানাননি যে এভাবে বড় হতে হয়? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার এমন বোকামি মার্কা প্রশ্নে মণ্ডল সাহেব হাঁ করে চেয়েছিলেন।
বেচারার এমন দৃষ্টি দিয়েছিল যেন এমন আহাম্মকি প্রশ্ন তিনি ইহজীবনে শোনেননি, ভবিষ্যতে কোনোদিন শুনবেনও না। আমার বৌদৌলতে এসব শোনার তৌফিক হয়েছিল দেখে উনি মনে মনে আল্লাহর কাছে আমার মতো নারীকে তার জীবনে পাঠানোর জন্য শুকরিয়া আর যাই হোক করেননি। সম্ভবত ভাবছিলেন আমার মতো বলদ এই দুনিয়ার আর দুটো আছে কিনা। তিনি চোখ মুখ কঠিন করে আমাকে ঘুমাতে যেতে বলেছিলেন, কিন্তু আমি তো নাছোড়বান্দা, উত্তর না জেনে কিছুতেই যাব না। আমি ভেবেছিলাম আমার যদি এভাবে বড় হওয়া লাগে তাহলে তারও নিশ্চয়ই এভাবে বড় হতে হয়েছে। নারী পুরুষের যে ভিন্ন ভিন্ন নিয়ম ওসব আমি তখনও পর্যন্ত জানতাম না, যেহেতু আমার কোনো অক্ষর জ্ঞান কিংবা শেখার কোনো উৎস ছিল না। মণ্ডল সাহেব আমার জোরাজুরিতে শেষমেশ বলেছিলেন, হ্যাঁ, আমিও তোমার মতোই বড় হয়েছি। এবার আল্লাহর হস্তে মুখটা বন্ধ করে ঘুমাতে যাও, আর আমাকেও ঘুমাতে দাও। ছুটি নিয়ে এসেও বিপদে পড়েছি, মুসিবত। উত্তর শুনে আমি তো মহা খুশি। এভাবে নির্ভর হয়েছিলাম যে যাক, শুধু আমার একারই এসব হয়নি, মণ্ডল সাহেবেরও এসব হয়েছিল। এগুলো স্বাভাবিক বিষয়। অথচ আমি বলদ একবারও ভাবিনি তিনি আমার এসব ক্যাবলামার্কা প্রশ্নের হাত থেকে বাঁচতেই এই উত্তর দিয়েছিলেন। পরের দিন আমি ঘর থেকে বেরোতেই পারিনি, জ্বরে কাবু হয়ে পড়েছিলাম। শাশুড়ি আম্মা বকাঝকা দিতে দিতে আমার পাশে থেকে সেবা করেছিলেন, অপবিত্র কাপড় ধুয়ে দিয়েছিলেন, মণ্ডল সাহেবকে পাশে ঘেঁষতে দিচ্ছিলেন না। আমি জ্বর আর শরীর খারাপ দুটোতেই বেশ কাহিল হয়ে পড়েছিলাম। শাশুড়ি আম্মা তাদের পালিত মুরগির ডিম আর গরুর খাঁটি দুধ নিয়ম করে খাওয়াচ্ছিলেন। মণ্ডল সাহেব আমার নেতিয়ে যাওয়ার অবস্থা দেখে কষ্ট পাচ্ছিলেন কি না বুঝতে পারছিলাম না। তিনি সেদিন সারাদিন বাইরে বাইরেই ছিলেন। রাতে বাড়ি এসে খাবার খেয়ে ঘরে এসে আমার মুমূর্ষু অবস্থা দেখে এগিয়ে এসে শিওরের পাশে বসেছিলেন। মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আমার কিছু খেতে ইচ্ছে করে নাকি? আমার কিছুই ভালো লাগছিল না। মণ্ডল সাহেবের হাত বুলিয়ে দেওয়ায় ভালো লাগছিল। কেঁদে উঠে তার উরুর উপর মাথা ফেলে কোমর জড়িয়ে ধরেছিলাম। মণ্ডল সাহেবের আমার উপরে জমায়িত রাগ সেদিন পড়ে গিয়েছিল। 4 দিন পরে মোটামুটি সুস্থ হলে মণ্ডল সাহেবের সাথে বাগানে যাওয়ার বায়না করেছিলাম। শাশুড়ি আম্মা মোটেও আমায় যেতে দিতে নারাজ। এখন আর ছোটটি নেই বলে বলে রাগ ঝাড়ছিলেন। আমার চোখ ভরে পানি বেরোনোর মুহূর্তেই মণ্ডল সাহেব শাশুড়ি আম্মাকে বুঝিয়ে শুনিয়ে বাগানে নিয়ে এসেছিলেন। বাগানের দিকে একটা খোলা মাঠ ছিল। আমি মাঠ দেখে দৌড়ে এগিয়ে গিয়েছিলাম। কতদিন পর মাঠ দেখলাম। ঘরের ভেতর 4 দেয়ালে বন্দি থাকতে থাকতে কেমন অসহ্য লাগত। বিয়ের আগে সখীদের সাথে কত ঘুরেছি, খেলেছি, কিন্তু বিয়ের পরে এত শাসন বারণে আমার নিজস্ব সত্তাই হারিয়ে ফেলেছিলাম। মণ্ডল সাহেব আমার উচ্ছ্বসিত রূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কোনো বাধা আমাকে দেননি। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিলাম। মণ্ডল সাহেবকে ঠোকা দিয়ে আমাকে ধরতে বলেছিলাম। উনি আমার বাচ্চা মতে প্রথমে সায় দিচ্ছিলেন না, তার কারণ পরন ছিল লুঙ্গি। আর যাই হোক, লুঙ্গি নিয়ে দৌড়ঝাঁপ করা যায় না। আমি ছলছল চোখ চেয়ে বলেছিলাম, আমি শাড়ি পরে দৌড়াতে পারলে আপনি লুঙ্গি পরে দৌড়াতে পারবেন না কেন? আমি কিছু বললেই না না না। আমি রাগ অভিমান করে চলে আসতে নিলে মণ্ডল সাহেব আমাকে থামিয়ে দিয়ে দৌড়াতে বললেন। এরপর উনি লুঙ্গি ভালোভাবে গিঁট দিয়ে হালকা উঁচু করে আমার পিছু পিছু দৌড়ে আমাকে ধরেছিলেন। আমি খিলখিলিয়ে হেসে উঠেছিলাম। মণ্ডল সাহেব আমাকে কোলে উঠিয়ে ঘোরালেন। আমি দুহাত দুদিকে ছড়িয়ে মুক্ত বিহঙ্গের মতো আকাশের দিকে চেয়ে ঘুরছিলাম। পাখির কলতান, বাতাসে ভেসে আসা মিষ্টি ঘ্রাণ, মাটির সোদা গন্ধ, গাছের পাতার শব্দ, আর আমার উচ্ছ্বসিত উল্লাস সেদিনের পুরো দিনটিকে সুন্দর করে তুলেছিল। মণ্ডল সাহেব 8 দিন থেকে আবার শহরে চলে গিয়েছিলেন। এবার আমার বেশ খারাপ লেগেছিল। তিনি যেদিন চলে যান তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিলাম। আমাকেও তার সাথে নিয়ে যাওয়ার বায়না ধরেছিলাম। উনি আমাকে পরের বার নিয়ে যাওয়ার ওয়াদা করলেন, শীঘ্রই আসবেন, সেই অঙ্গীকার করে চলে গিয়েছিলেন। আমি তার প্রতীক্ষায় বসে থাকতাম। লোকটার মায়া আমাকে প্রবলভাবে আবিষ্ট করে ফেলেছিল। মাস 2 পরে তিনি একটা চিঠি আর একটা ক্যাসেট প্লেয়ার পাঠিয়েছিলেন। শ্বশুরাব্বা সেগুলো হাতে দিয়ে চলে গিয়েছিলেন। আমি চিঠিটা পড়তে জানতাম না দেখে ট্রাঙ্কে লুকিয়ে রেখেছিলাম। তিনি আসলে পড়ে শোনাবেন এই ভেবে শ্বশুরাব্বার কাছ থেকে লজ্জা লজ্জা চেহারায় রেডিও আনতে গিয়েছিলাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে রেডিও দিয়েছিলেন, কিভাবে ক্যাসেট চালাতে হয় শিখিয়ে দিয়েছিলেন।
আমার শাশুড়ি যেন জানতে না পারে সেসবও বলে দিয়েছিলেন। উল্লেখ্য, শ্বশুরাব্বা আমাকে বেশ আদর করতেন। রেডিও এনে দোয়ার বন্ধ করে সেই ক্যাসেট চালু করে শুনছিলাম। সেখানে তিনি নিজের কণ্ঠে গাওয়া একটা গানের রেকর্ড ক্যাসেট করে পাঠিয়েছিলেন। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তার কণ্ঠে রূপসাগরে মনের মানুষ, এতটুকুই শুনে আমি লজ্জায় লাল হয়ে উঠেছিলাম। তার রব্য ডাকটা মনে পড়ছিল। ইস, লোকটা তো ভারী বিলাজ। চিঠি দেওয়ার মাসখানেক পরে মণ্ডল সাহেব বাড়ি এসেছিলেন। আমি এবার তাকে দেখেই লজ্জায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। লুকিয়ে লুকিয়ে থাকতাম, কেমন যেন লাগছিল। বড় হচ্ছিলাম আর মন মস্তিষ্ক বুঝদার হচ্ছিল, তাই বোধ হয় শরীরে লজ্জা সরম জেঁকে বসেছিল। মণ্ডল সাহেব আমার এমন পালাই পালাই ভাব দেখে প্রথমে অবাক হয়েছিলেন, কিন্তু সবার সামনে কিছু বলেননি। বিকেলের দিকে ঘরে এলে রাগি রাগি গলায় বলেছিলেন, পালিয়ে বেড়াচ্ছি কেন? আমি শরমে কথা বলতে পারছিলাম না। শুধু দূরে দাঁড়িয়ে শাড়ির কোণা ধরে পেঁচাচ্ছিলাম। মণ্ডল সাহেব মুহূর্তের মাঝে রেগে চৌচির। যেহেতু তার রাগ বেশি আগেই বলেছি, সেহেতু কথায় কথায় রেগে যাওয়া তার স্বভাবগত বৈশিষ্ট্য। তিনি ন্যাকামো দেখতে পারতেন না। আমি তার রাগ দেখে হতভম্ব হয়ে বলেছিলাম, আমার শরম লাগছে তাকে দেখে। উনি ঠান্ডা চোখে আমাকে কিছুক্ষণ দেখে তার ট্রাঙ্ক থেকে মোয়া বের করে আমাকে ডাকলেন। আমি মোয়া দেখে খুশিতে আটখানা হয়ে এগিয়ে যেতেই তিনি আমাকে খপ করে ধরলেন। লজ্জায় আমি হাত ছাড়াতে চাইছিলাম, কিন্তু তিনি শক্ত করে ধরে রেখেছিলেন। এদিকে হাত ছাড়াতে না পেরে ঘটিয়েছিলাম আরেক অঘটন। হাত কামড়ে দৌড় দিয়েছিলাম। মণ্ডল সাহেব এবার আর বাচ্চা ভেবে ছেড়ে দিলেন না। তিনিও পিছিয়ে পিছিয়ে দৌড়ালেন আমাকে ধরবেন বলে। দৌড়াতে দৌড়াতে শাশুড়ি মায়ের সামনে পড়েছিলাম। তিনি আমাকে দৌড়াতে দেখে কঠিন গলায় বকাবাধ্য করলেন। আমি চুপসে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছিলাম। আশেপাশে মণ্ডল সাহেবের অস্তিত্ব ছিল না। কিছু আগেও আমার পিছিয়ে দৌড়াতে দেখেছিলাম, এখন বকার সময় গায়েব। লোকটা হাড়ে বজ্জাত। শাশুড়ি মা আমার মাথায় ঘোমটা টেনে ঘরে যেতে বললেন। বাড়ির বউদের লাফালাফি দৌড়াদৌড়ি করা খাটে না। জামাই এসেছে, খেদমত করতে হয়, এই সেই বলতে বলতে নিজেদের ঘরে চলে গিয়েছিলেন। এদিকে আমি বকা খেয়ে মন খারাপ করে উঠোনে দাঁড়িয়েছিলাম। মণ্ডল সাহেব কোথা থেকে যেন এসেই ভাও করে আমাকে চমকে দিলেন। আমি রাগি চোখে তাকে দেখতে পেতেই শাড়ির আঁচল কোমরে বেঁধে তাকে ধরতে এলাম। অমনি তিনি দৌড় দিলেন। তার দৌড়ের গতির সাথে আমি পারছিলাম না। বিয়ের আগে ভালোই দৌড়াতে পারতাম, কিন্তু বিয়ের পর শাশুড়ি আম্মার ধমক, শাসন বারণে সারাদিন ঘরে বসে থাকতে থাকতে বিলিতে মুরগি হয়ে গিয়েছিলাম। দৌড়ের গতি কমে গিয়েছিল। মণ্ডল সাহেবকে ধরতে না পারার আক্ষেপে হাত পা ছড়িয়ে কাঁদতে মনে চাইল। বাড়িতে গরুর গোবর সংগ্রহ করা হতো। শ্বশুরাব্বা সেগুলো গাছ রোপণে ব্যবহার করতেন। তারপর উঠোন লেপার কাজেও গোবর ব্যবহার করা হতো। হাজি ভর্তি গোবরের দলা দেখে মাথায় বুদ্ধি এসেছিল, আজকে মণ্ডল সাহেবের খবর আছে। আঁচল কোমরে বেঁধে হাতে গোবর তুলে নিয়ে তার পিছিয়ে পিছিয়ে যতটুকু কাছাকাছি আসা যায় এসে গোবর গায়ে ফিক্কা মেরেছিলাম। বেচারার পিঠ পুরো মাখামাখি হয়ে গিয়েছিল গোবরে। আমি হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলাম। মণ্ডল সাহেব রাগি রাগি চোখে আমাকে দেখছিলেন। ততক্ষণে আমরা দৌড়াতে দৌড়াতে বাড়ির পেছনের পুকুরের সামনে চলে এসেছি। তাকে সাহেবকে রাখতে দেখে হাসতে হাসতে বলেছিলাম, গোবর মশাই, আপনার বাড়িতে মণ্ডল গাছ আছে? উনি কোনো প্রত্যুত্তর না করে রাগি রাগি দৃষ্টিতে চেয়েছিলেন। আমি তার রাগি রাগি দৃষ্টি থোড়ায় পাত্তা না দিয়ে বলেছিলাম, আসলে মণ্ডল বাড়ির মণ্ডলটা হারিয়ে গেছি তো, তাই খুঁজছি। মণ্ডল সাহেব কিছুক্ষণ চুপ থেকে উল্টো ঘুরে পাশ দিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। আমি হতবুদ্ধির মতো তাকে চলে যেতে দেখছিলাম। ভয়ও করছিল ভীষণ। তিনি নিশ্চয়ই রেগে গেছেন। এ ধরনের ফাইজলামি করা একদমই উচিত হয়নি। উনি যেহেতু শহরে বেশি থেকেছেন, গোবর টোবর পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। বেশি পণ্ডিতি করে গোবর ছুটতে গিয়ে বলেছিল, এসবই ভাবছিলাম। সেবারের মতো এবারও যদি রেগে থাকে, রাগ ভাঙাবো কী করে? এসব বলে বলে নিজেকে ধমকাচ্ছিলাম। ভাবনার মাঝে অমনি কে যেন ঝাপটে ধরে আমার গালে কি যেন লাগিয়ে দিল। ঘুরে চাইতেই মণ্ডল সাহেবের হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখলাম। হাতে গোবর, অর্থাৎ তিনি আমার গালে গোবর লাগিয়ে দিয়েছেন। হাসতে হাসতে বলছিলেন, আমি গ্রামের পোলা রব্য,
মাটি, গোবর গায়ে লাগিয়েই বড় হয়েছি। সামান্য গোবরে আমায় তুমি কোপকাট করতে এসেছ? বোকা কুট্টি বউ। আমি খেপে গিয়ে তাকে কিছু বলতে চাইলাম, তার আগেই আমাকে নিয়ে পুকুরে ঝপাত করে লাফিয়ে পড়লেন তিনি। হঠাৎ করে লাফিয়ে পড়ায় আমার নাক ও গলা অবধি পানি ঢুকে গিয়েছিল। পানির মধ্যে ফুঁসে উঠে তাকে ধাওয়া করছিলাম। লোকটা মারাত্মক ধুরন্ধর। আমাকে নাকানি চুবানি খাইয়ে তবে দম নিয়েছিল। অসময়ে গোসল করার কারণে ঠকঠক করে কাঁপছিলাম। ভেজা চুল শুকোতে অনেক কষ্ট হতো। সে সময় ফ্যানের অস্তিত্ব ছিল না। হাত পাখায় একমাত্র ভরসা। ঘরের সামনের বারান্দায় হোগলার পাটি বিছিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করতে করতে চুল শুকাতাম। কিন্তু অবেলায় গোসল করার কারণে সেটা করা সম্ভব হচ্ছিল না। সাজবেলা হয়ে এসেছিল। কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে কুপি জ্বালিয়ে খাটে বসেছিলাম। সে সময় বিদ্যুৎ বেশিরভাগ সময়ই থাকতো না। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছাড়াই থাকতাম। এমনকি টানা ৩-৪ দিনেও বিদ্যুৎ আসতো না এমনও হয়েছে। মণ্ডল সাহেব ঘরে এসে আমাকে কাঁপতে দেখে এগিয়ে এসে গামছা দিয়ে চুলগুলো মুছে দিচ্ছিলেন। রেগে থাকার কারণে তাকে বারবার সরিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তিনি এক বিন্দু না সরে চুলগুলো মোটামুটি শুকিয়ে কুপি দিয়ে আগুনের সাজ দিচ্ছিলেন শরীর ও চুলে। শরীর চুল শুকিয়ে গেলে মাথা আশ্রে তেল দিয়ে খোপা বেঁধে দিয়েছিলেন। ওই বদরাগী লোকটা কখনোই আমাকে বেশিক্ষণ রেগে থাকতে দিত না, অথচ তিনি মাসের পর মাস রেগে থাকতেন। মণ্ডল সাহেব সেবার আমাকে শহরে নিয়ে যেতে এসেছিলেন। সবাইকে ছেড়ে শহরে যাব ভেবে মন খারাপের পাশাপাশি উদ্দীপনা বেশি কাজ করছিল। শহর কেমন হয়, সেখানেও কি গ্রামের মতোই সব কিছু? সেখানে তো শাশুড়ি আম্মা থাকবে না, তাহলে তো দৌড়াদৌড়ি করতে কোনো মানা নেই, আমাকে ধমকানোর কোনো মানুষ নেই। এসব ভেবে ভেবে খুশিতে আটখানা হয়ে যাচ্ছিলাম। তখন যদি জানতাম শহর কি, তাহলে বোধহয় কোনোদিনও শহরে আসার নাম মুখেও আনতাম না। মণ্ডল সাহেব শেষবারের মতো আমাকে পুরো গ্রাম ঘোরালেন। বাবার বাড়ি থেকেও ঘুরিয়ে আনলেন। বাড়ির গুরুজন সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হলো আমাকে এবারই শহরে নিয়ে যাওয়া হবে। তা শুনে শাশুড়ি আম্মা আমার অরুণচণ্ডী ভাব কমিয়ে সংসারে মনোযোগ দিতে কড়াকড়িভাবে আদেশ দিয়েছিলেন। আমিও ভদ্র বাচ্চার মতো সায় জানিয়েছিলাম, এবার আদর্শ বউ হয়েই দেখাবো। শহরে যাওয়ার 2 আগে মণ্ডল সাহেব নিজেদের জমিতে ধান রোয়ানিতে নেমে পড়েছিলেন। গ্রামে আসলেই তিনি এই কাজে নেমে যেতেন। মণ্ডল বাড়ি ছিল ধান চাষের আখড়া। লোকে মুখে শোনা যায় সারা গ্রামে অভাব চললেও মণ্ডল বাড়ির উঠোনে ধান মাড়াইয়ের ধুম কখনোই থামত না। আউশ, আমন, বিন্নি ধানে পুরো বছর ভরে থাকত। আমি শ্বশুরবাড়ি এসেও এই কারবারটা লক্ষ্য করেছি। গোলা ভরা ভরা ধানে পুরো উঠোন লেপে থাকত। আমার শ্বশুর ধান কাটার মৌসুম এলেই উঠোনের সামনে তামাক নিয়ে বসতেন আর তদারকি করতেন। শাশুড়ি আমার সে সময় থাকতো মেজাজ গরম। সামনে যাকে পেতেন তার গোষ্ঠী উদ্ধার করে ফেলতেন। ধান, মুরগি পাখিতে খেয়ে ফেলতো বলে কড়া পাহারা দিতেন। আমিও কত ধান পাহারা দিয়েছি। দুপুরবেলা মণ্ডল সাহেবের জন্য শাশুড়ি আমা খাবার পোটলায় বেঁধে নিয়ে ছোট দেবর ইউসুফকে নিয়ে যেতে বললেন। হঠাৎ আমার খেতে যেতে মন চাইল। শাশুড়ি আমাকে অনেক কাকুতি মেনে করে যাওয়ার অনুমতি চাইলাম। তিনি আমাকে কিছুতেই যাওয়ার অনুমতি দিচ্ছিলেন না। ধমকাধমকি শুরু করেছিলেন। বাড়ির বউয়ের আবার কিসের বাইরে যাওয়া, এরকম আরও নানা কথা। অনেক জোর করে অনুমতি নিয়ে শাড়ির আঁচল দিয়ে মাথায় ভালোভাবে ঘোমটা টেনে ইউসুফের সাথে ধান খেতে গেলাম। দূর থেকে মণ্ডল সাহেবকে দেখতে পেয়েছিলাম। ঘামে শরীর চিকচিক করছিল। লুঙ্গির কাছায় উঠিয়ে এক ধানে ধান গাড়ছিলেন। সবাই বেশ মনোযোগী হয়ে ধান রোপণের কাজ করছিল। আমি ঘোমটা টেনে একটা গামছা বিছিয়ে ইউসুফকে তার ভাইজানকে ডেকে আনতে বললাম। ইউসুফ গিয়ে মণ্ডল সাহেবকে ডেকে আনলে আমাকে দেখে তিনি যারপনায় অবাক হয়েছিলেন। সম্ভবত ভাবছিলেন শাশুড়ি আম্মা আমাকে আসার অনুমতি কিভাবে দিলেন। সংশয় কাটাতে গম্ভীর গলায় জিজ্ঞেস করেছিলেন, এই কুট্টি, চুরি করে বাড়ি থেকে এসেছ? আম্মা জানলে ঠ্যাঙ্গাবে। আমি কাঁসার থালা গ্লাস বের করে তার সামনে দিলাম। ইউসুফের আড়ালে তাকে উদ্দেশ্য করে মুখ মুচড়ে ফেলেছিলাম। মণ্ডল সাহেব রাগান্বিত দৃষ্টিকে আমাকে দেখেছিলেন। কত বড় স্পর্ধা, তাকে দেখে মুখ মুচড়ায়। তার ছোট ভাইগুলো, এমনকি বাড়ির মানুষেরাও তাকে যেখানে সমীহ করে, সেখানে তুমি 2 দিনের মেয়ে হয়ে তার উপর খবরদারি করো। উল্লেখ্য, মণ্ডল সাহেব আমার বাচ্চামিতে সায় দিলেও বেদবি কখনোই সায় দিতেন না। কড়া গলায় ধমক দিতেন, না হয় কথা বন্ধ করে দিতেন।
মণ্ডল সাহেবের রাগী রাগী দৃষ্টি উপেক্ষা করে আমি ভাত বেড়ে তরকারি দিলাম। মণ্ডল সাহেব ইউসুফকে উদ্দেশ্য করে বললেন, তুই বাড়িতে গিয়ে ভাত খেয়ে ফেল, তোর ভাবি আর আমি একটু পরে আসি। যাওয়ার আগে খেতে গিয়ে একটা চক্কর মেরে আসিস। ইউসুফ বড় ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করত। ভাইয়ের কথা শেষ হওয়ার সাথে সাথেই সে প্রস্থান করেছিল। এদিকে মণ্ডল সাহেব ভাত খেতে খেতে আমাকে শিষ্টাচার শেখাচ্ছিলেন। এখন আমি ছোটটি নেই, দুদিন পরে সংসারের হাল ধরতে হবে। শহরে গিয়ে বাচ্চামি করা যাবে না, বুদ্ধিদীপ্ত হতে হবে। গোটা একটা সংসার আর মণ্ডল সাহেবকে সামলানোর দায়িত্ব এবার থেকে রূপাই বানরে নিতে হবে। মণ্ডল সাহেবের সব কথা আমাকে তেমন প্রভাবিত করতে না পারলেও তাকে সামলানোর কথা শুনে আমি লজ্জায় শাড়ির আঁচলে মুখ ঢেকে ফেলেছিলাম। হাতে পড়া ছিল তারানা কাচের চুড়ি। চুড়ির রিনঝিন আওয়াজ সাথে আমাকে লজ্জা পেতে দেখে তিনি মিটি মিটি হাসছিলেন। জানি না কেন সেবার মণ্ডল সাহেবকে দেখে আমি এতটা লজ্জা পাচ্ছিলাম যে আমার সারা জীবনের লজ্জার পরিমাপ করলেও সেবারের লজ্জার ওজন বোধহয় বেশি হতো। ক্ষেত থেকে তার ডাক বলেই নিমিষে হাসি আড়াল করে তার বদন গম্ভীর হয়ে গিয়েছিল। ভাত গোগড়াচ্ছে গিলে লুঙ্গির কাছায় উঠিয়ে আমাকে কিছুক্ষণ বসতে বলে আবারও ক্ষেতের দিকে চলে গিয়েছিলেন। আমার সেই সময়টুকু এত লজ্জা লাগছিল। চারপাশে বিশাল ধানি জমি, সবুজের সমারোহে যেন চোখ প্রশান্ত হয়ে যায়। জমির মাঝে যে আইলপথ ছিল তা মারিয়ে মণ্ডল সাহেবের কদমে কদমে এগিয়ে চলার নিশ্চব ভঙ্গিতে নিরীক্ষণ করছিলাম। এত এত কৃষক ভাই চাষাদের মাঝে আমার একান্ত কৃষটাকে আমি হাঁ করে দেখছিলাম বলে ভুল হবে, গিলছিলাম বলাই শ্রেয়। ধান রোয়ানি শেষ করে তিনি তাড়াহুড়ো করে ওপরে উঠে এসেছিলেন। তার হাঁটু অব্দি কাদা লেপটেছিল। পুরো শরীর কাদায় মাখামাখি হয়ে বেতিকে ছেড়ে অবস্থা। আমাকে খানিক অপেক্ষা করতে বলে নিচু জমিতে নেমে মুখ হাত ভালো করে ধুয়ে শ্রান্ত কদমে এগিয়ে এসেছিলেন। এসে আমার শাড়ির আঁচলে মুখ হাত মুছিয়ে আমাকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। পথে মধ্যে উনি আমায় থামিয়ে কামরাঙা আর চালতা পেরে দিয়েছিলেন। আমি তখন উচ্ছ্বসিত হয়ে সেসব নিয়ে তার সাথে হেলতে দুলতে বাড়ির পথে পা বাড়িয়েছি। পরন্ত সূর্যের আলোয় তার ঘামে ভেজা শরীর চিকচিক করছিল। আমি নির্লজ্জের মতো চেয়েছিলাম সেদিকে। আশ্চর্যভাবে তার ঘামে ভেজা শরীর, হাড় ভাঙা পরিশ্রম, রাগে রাগে চেহারা সবই ভীষণ উপভোগ্য ঠেকছিল। শহরে যাওয়ার দিনে আমি একটুও কাঁদিনি। উল্টো ভেতরে ভেতরে আরও উত্তেজিত হয়ে পড়েছিলাম কখন শহরে যাব, শহরে গিয়ে কি করব, সব কিছুর পরিকল্পনা করে আমি পুরো দস্তর তৈরি। তবে সবাইকে ছেড়ে আসার সময় ভীষণ খারাপ লাগছিল, কিন্তু সেই খারাপ লাগাটাকে আমি পাত্তা দিচ্ছিলাম না। শাশুড়ি আম্মা প্রতিবারই ছেলে শহরে আসার দিন মরার মতো কাটতেন। সেবারও ব্যতিক্রম হয়নি। তবে সেবার উনি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। তার ছেলে ঠিকমতো খেয়াল রাখা, মন দিয়ে সংসার করা, মাসে মাসে গ্রামে আসা, এর মন আরও কত কথাই না বলেছিলেন তিনি। আমি একজন মায়ের মমতাময় রূপ সেদিন দেখেছিলাম। তবে তার এত এত ধমক শাসন বারণের কাছে আমার জন্য এসব কান্না মেকি লাগছিল। ছেলের জন্য কাঁদতে গিয়ে আমার জন্য দু কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন করেছেন এই যা। শ্বশুর আমাদের গরুর গাড়িতে করে নদীর ঘাট পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। এত কিছুর মাঝেও একটা চরম সত্য কথা, শ্বশুর আব্বার জন্য আমি সত্যি সত্যি সেদিন কেঁদেছিলাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছিলেন। শ্বশুর আব্বাও আমাদের নৌকায় তুলে দিয়ে বোধহয় কেঁদেছিলেন। তার টইটুম্বর আখি জোড়া যা তিনি আমাদের থেকে আড়াল করতে চেয়েছিলেন তা আমার নজর এড়ায়নি। ওপরে ওপরে তালের শক্ত আটির মতো কঠোর দেখালেও এই মানুষটার ভেতর যে তালের শ্বাসের মতোই নরম তা আমি বহু আগেই টের পেয়েছিলাম। প্রথম প্রথম শহরে এসে আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম। মণ্ডল সাহেবের অফিস থেকেই থাকার ব্যবস্থা করা হয়েছিল। জুট মিলের সব অফিসারদের নাকি এমন সুযোগ সুবিধা দেওয়া হতো। তার বাসাটা ছিমছাম ছিল। জানালা খুললে সামনে বিশাল ক্ষেত। নিলিবিলি পরিবেশে খুব একটা খারাপ লাগতো না, কিন্তু কেন যেন দম বন্ধ হয়ে যেত। ছুটে বেরিয়ে যেতে মন চাইত। গ্রাম্য স্মৃতিরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরত। মণ্ডল সাহেব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমাকে দুদণ্ড সময় দেওয়ার ফুসরত তার ছিল না। মনে মনে কষ্ট পেলেও তাকে কিছু বলতাম না। উনি ইচ্ছে করেই সময় দেন না এমন তো না, কিন্তু তবুও মাঝে মধ্যে অভিমান হতো। রাত হলেই তার বুকে পড়ে হাপুস নয়নে কাঁদতাম। তিনি ভাবতেন আমি বাড়ির জন্য কাঁদছি। আমাকে বাড়ি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিতেন। তিনি তো আর বুঝতেন না
তার সঙ্গ পাওয়ার জন্য আমি এমন কাঁদছি। জানলে কি আর পুরো মণ্ডল সাহেবকেই দিয়ে দিতেন? সময় কাটানোর জন্য পুরো বাসা নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলাম। উল্লেখ্য শাশুড়ি আম্মা আমায় টুকটাক কাজ শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন। ঘর গোছানোর কাজ আমি ভালোই পারতাম। রান্নাবান্না তখনও বেশ একটা আয়ত্তে করতে পারিনি। সেই দায়িত্বটা নিজ দায়িত্বে মণ্ডল সাহেব হাতে হাতে শিখিয়েছিলেন আমায়। মাছ কাটা থেকে শুরু করে রান্নায় কোন মশলা কখন ব্যবহার করা লাগবে সবই আমায় ধীরে ধীরে শিখিয়েছিলেন তিনি। সময় পেলে আমায় ভালো মন্দের উপদেশ দিতেন। আমি মনোযোগী শ্রোতার মতো সব শুনতাম, কারণ সেখানে তিনি ছাড়া আর কেউ ছিল না যাকে আমি নিজের জমানো কথাগুলো শোনাবো। রাত হলেই আমার গল্পগুলো তাকে শোনাতে নেমে পড়তাম। বেচারা সারাদিন খেটে এসে আমার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন। আমার জীবনের প্রথম রান্না ছিল রুই মাছের ঝোল। ওটা মুখেও তোলা যায়নি, কিন্তু মণ্ডল সাহেব সেসব নিয়ে মোটেও রাগারাগি না করে ধীরে ধীরে আয়ত্তে এসে যাবে বলে আমাকে উৎসাহ দিতেন। তার উৎসাহে আমি কত কত বদলে দিয়েছি আর ফেলেছি তার ইয়ত্তা নেই। একে একে আমি পাক্কা গৃহিণী হয়ে উঠেছিলাম। আমার শরীর ধীরে ধীরে বাড়ছিল। বিবাহিতা রমণীর সকল বৈশিষ্ট্য আমার মধ্যে চলে এসেছিল। হাতে চুড়ি, নাকে নাকফুল ছিল যেন নারীত্বের প্রধান বৈশিষ্ট্য। মণ্ডল সাহেবের সঙ্গে আমার শহরে জীবন ভালোই চলছিল। এর মধ্যে শহরে আসার মাস ছয়েক পরে জানতে পেরেছিলাম আমি সন্তান সম্ভবা। 14 বছরের আমি মা হব। বিষয়টা আমার মনে অদ্ভুত অনুভূতি জাগিয়েছিল। মণ্ডল সাহেব পারে না আমাকে মাথায় উঠিয়ে রাখে, তবে তিনি অনুভূতি প্রকাশে ভীষণ আনাড়ি ছিলেন। বাবা হবে সেই সংবাদে কিভাবে আনন্দ প্রকাশ করতে হয় তিনি জানতেন না। অফিস শেষ করে বাসায় ফিরেই আমার পেটের সাথে কান লাগিয়ে রব্য, এখানে আমার সন্তান আছে বলেই উত্তেজিত হয়ে পড়তেন। তার সাথে আরেকটা কথাও বলতেন, আমার রব্য কুট্টি বউ বড় হয়ে গেছে, সেদিনের কুট্টি মা হয়ে যাচ্ছে। এসব বলে আমাকে বেশ লজ্জায় ফেলতেন তিনি। আমিও মণ্ডল সাহেবের সাথে নিজের সন্তানকে অনুভব করতে চাইতাম। এত সুখ দেখে ভাবতাম, এত সুখ আমার কপালে সইবে তো। গর্ভকালীন সময়ে মণ্ডল সাহেব আমাকে বাড়িতে রেখে এসেছিলেন। প্রথম কয়েক মাস শহরেই ছিলাম, কিন্তু শহরের আলো বাতাসহীন ঘরবন্দি জীবন আমাকে অতিষ্ঠ বানিয়ে ফেলেছিল। তখন এখনকার সময়ের মতো এত ঘন ঘন মেজাজ পরিবর্তনের কোনো নামকরণ করা হয়নি, তবে মেজাজের তুমুল পরিবর্তন বোঝা যেত। মণ্ডল সাহেবকে ছাড়া বাড়িতে থাকতে মন কিছুতেই সায় দিত না, কিন্তু আমার মাতৃত্ব আমাকে বুঝদার বানিয়ে দিয়েছিল। যথাসময়ে আমার প্রথম সন্তান সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ছেলে সন্তান হওয়ার খুশিতে আমার শাশুড়ি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। মণ্ডল সাহেবকে ছেলে হওয়ার খুশির সংবাদ দেওয়া হয়েছিল। যেহেতু সে সময় চিঠি আদান প্রদানের যুগ ছিল, সেহেতু চিঠি পৌঁছে বাড়ি আসতে তার 1 সপ্তাহ লেগেছিল। আমার ইকবালের 7 দিন বয়সে সে প্রথম বাবার কোলে ঠাঁই পেয়েছিল। বাড়িতে এসে নিজের সন্তানকে কোলে নিয়ে মণ্ডল সাহেবের সে কি উচ্ছ্বাস! ছেলেকে কিছুতেই কোলছাড়া করেনি। 7 দিনের বাচ্চাটাও বাবার কোলে ভালোই ওম পেতেছিল। এদিকে সন্তান কোলে নিয়ে মণ্ডল সাহেবের প্রথম কথাই ছিল, কুট্টি বউ এত কুট্টি একটা বাচ্চা পয়দা করেছে। আমার তখন প্রসবের কাঁচা ঘা। রাত হলে যন্ত্রণায় ছটফট করতাম। সেই সময় তো এত উন্নত চিকিৎসা কিংবা প্রযুক্তিও ছিল না। তার উপর অজুপাড়া গা। ধাত্রীর সাহায্যে সন্তান ভূমিষ্ঠ হতো। অল্প বয়সে প্রথম সন্তানের মা হয়ে কাহিল হয়ে পড়েছিলাম। মণ্ডল সাহেব আমার শরীরের এমন ভাঙতি দেখে বেশ আহত হয়েছিলেন। যেন আমার এমন নরম হয়ে যাওয়া তিনি মানতে পারছিলেন না। শরীর ফুলে পানি এসে গিয়েছিল। এক সন্তান প্রসব করতে গিয়েই আমার যে ধকল গেছে, মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছিলাম দ্বিতীয় কোনো সন্তান আমি আর নেব না। মণ্ডল সাহেব 1 সপ্তাহ থেকে আমাদের নিয়েই আবার শহরে এসেছিলেন। শহরে আবার সেই বন্দি দশা। কেন যেন শহরকে আমার বিরক্ত লাগত। আমি গাঁয়ের মেয়ে, প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা। এমন ইট কংক্রিটের পাথরের জীবন আমার কাছে খাঁচায় বন্দি পাখি নাই লাগত। অসহ্য খিটমিট স্বভাব হয়ে গিয়েছিল। মণ্ডল সাহেবের সাথেও ঝগড়া বাঁধিয়ে বসতাম। তিনি আমার রাগারাগির সময়ে চুপ হয়ে যেতেন। বদরাগী মণ্ডল সাহেব বাবা হওয়ার পরে ঠান্ডা মণ্ডলে পরিণত হয়ে গেলেন। ছেলেকে বুকে নিয়ে সারা রাত জেগে থাকতেন। বিদ্যুৎ চলে গেলে হাত পাখা দিয়ে বাতাস করতেন যেন বাচ্চা ঘেমে না যায়। কাজ থেকে ফিরে তার একমাত্র কাজ ছিল ছেলেকে বুকে নিয়ে শুয়ে থাকা আর নানান কথা বলা। সুখী পরিবারের মানদণ্ড পরিমাপ করা হলে আমাদের পরিবার নির্দ্বিধায় জায়গা করে নিত বোধ হয়।
রেডিও ছেড়ে তার খবর শোনা, ঠোঁটে চুরুট নিয়ে নিয়ম করে পত্রিকা পড়া, ছেলেকে বুকে নিয়ে হাঁটাহাঁটি করা, নির্ঝঞ্ঝাট নিরিবিলি পরিবার। সবকিছু ছাপিয়ে আমার অবস্থানটা ছিল কোথায়? এই তো তার প্রশস্ত বুকের মাঝে, যেখানে তার কুট্টি বইয়ের কুট্টি মাথাটা নির্দ্বিধায় এঁটে যেত। আগেই বলেছি আমি ছিলাম অক্ষর জ্ঞানহীন। ছেলেকে কোলে নিয়ে মণ্ডল সাহেবের কাগজে খচখচ করে কলম চালানোর প্রতি আমার প্রবল আগ্রহ বেড়ে গিয়েছিল। তাকে দেখলেই যেন প্রজ্ঞারা ছিটকে বেরিয়ে যেতে চাইতো। আমি তার পাশে বসে নিগুড় দৃষ্টিতে তা চেয়ে চেয়ে দেখতাম। আমার আগ্রহ দেখে মণ্ডল সাহেব আমাকে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শিখিয়েছিলেন। হাতে হাত রেখে বর্ণমালা শিখিয়ে তিনি আমাকে নিজের নাম দস্তখত করতে সাহায্য করেছিলেন। স্বামীর সাথে সাথে শিক্ষকের জায়গাটাও খুব সূক্ষ্মভাবে তিনি অর্জন করে নিয়েছিলেন। ছেলেকে বর্ণমালা আমি শেখালেও মণ্ডল সাহেবের কাছেই তার প্রথম লেখাপড়ার হাতে খড়ি হয় এবং পরবর্তীতে তিনি ছিলেন ছেলের শিক্ষক। বাবার দেখা দেখিয়ে মনোযোগ দিয়ে পত্রিকা পড়া, রেডিওতে খবর শোনা খুব অল্প বয়সেই ইকবাল আয়ত্ত করে ফেলেছিল। বাবার মতো মহাপণ্ডিত গোছের কেউ যে হবে তা বাচ্চাকালেই প্রকাশ পেয়ে গিয়েছিল। আমি আর কি শাড়ির আঁচল কোমরে গুজে ততদিনে পাকা গৃহিণী হয়ে বাপ বেটার তদারকি করতে করতে সংসারী খাতায় নাম লিখিয়ে ফেলেছি। তাদের খাবারের খোঁজ, শরীরের খোঁজ, রান্নার দায়িত্ব, ঘরের অভ্যন্তরীণ বিষাদের দেখভাল সহ সব কিছুর দায়িত্ব এমন বুঝদারের মতো বুঝে নিয়েছিলাম যেন আমি 15-16তেই 30 বছরের অভিজ্ঞ গৃহিণী। আর মণ্ডল সাহেব সুটবুট পরে কখন ব্রিটকেস নিয়ে খাবার না খেয়ে বেরিয়ে পড়তেন। তখন আমার মতো পুচকে মেয়ের চোখ রাঙানো শাসনে তাকে আবার ফিরে আসতে বাধ্য করত। ঘরের মধ্যে আমার কিছু অনুশাসন চলত। তার মাঝে একটা ছিল খাবার খাওয়া ছাড়া এক পাও বাইরে যাওয়া যাবে না। ইকবাল হওয়ার পর আমার মেজাজ পরিবর্তন হয়ে গিয়েছিল। আমি হয়ে গিয়েছিলাম কড়া মেজাজি মেয়ে ছেলে। এজন্য মণ্ডল সাহেব আমাকে ঘাটতেন কম। চুপচাপ খেয়ে দিয়ে কর্তৃ বউকে শান্ত করে যেখানে যাওয়ার চলে যেতেন। জানি না হঠাৎ করে মণ্ডল সাহেবের ঠান্ডা হয়ে যাওয়ায় কারণ কি ছিল, তবে সংসারে একজন আগুন হলে অন্যজনকে যে পানি হতে হয় এই প্রজ্ঞাময় জ্ঞান আমি আরও পরের থেকেই অর্জন করেছিলাম। তার সাথে কাটানোর সময়ে এই নীতিতেই দুজনে সংসার করেছি। ইগোকে প্রাধান্য দিয়ে হুটহাট সিদ্ধান্ত নিলে বোধহয় মণ্ডল সাহেবের রূপ বউ হয়ে যেতে থাকতে পারতাম না। মাত্র 11 বছর বয়সের অবুঝ আমিটার তাকে কুত্তার ডাকার কারণে যে সংসার ভেঙে যাওয়ার কথা উঠেছিল সেই সংসার আমি করতে পেরেছিলাম মণ্ডল সাহেবের ইগোকে প্রাধান্য না দেওয়ার কারণেই। এটাও বুঝেছিলাম বহু পরে। ইসহাক আলী মণ্ডল সাহেব বদরাগী হলেও তার জ্ঞান, প্রজ্ঞা ও সংযমের কাছে রূপাই বানু সবসময় হেরে যাওয়া নারী। আমার বিয়ে হয় 74-এ, সন্তানের মা হই 78-এ। বলতে ভুলেই গেছি মণ্ডল সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধের সময় তার বয়স ছিল 21 বছর। শাশুড়ি ও শ্বশুরের চোখে ধুলো দিয়ে তিনি বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে যেতেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্যের আদান প্রদানের অন্যতম মাধ্যম ছিলেন তিনি। সেই বয়সে তার দৃঢ় সাহসিকতা মুক্তিযোদ্ধা কমান্ডারের মনে নির্দ্বিধায় জায়গা করে নিয়েছিল। মণ্ডল সাহেবের তেজ, বলিষ্ঠ প্রত্যয় এবং চোখে দীপ্ত যে আগুন তিনি দেখিয়েছিলেন তার উদ্দেশ্যে লেখা সুদীর্ঘ চিঠি আজও যত্ন করে তুলে রাখা আছে। একটা ফ্রেমে বন্দি করে সেই চিঠি রেখে দেওয়া হয়েছে যেন যুগের পর যুগ তার সংরক্ষিত থাকে। দাদির মুখে শোনায় এটুকু কাহিনী সুপ্তি প্রায়ই শুনেছে, যা এই মুহূর্তে সে শুদ্ধ ভাষায় গুছিয়ে লিপিবদ্ধ করছে নিজস্ব ডায়েরিতে। দাদি প্রতিবার এতটুকুই তাদের সবাইকে শোনায়, বাকিটুকু আজকে জানবেই সুপ্তি। এরপরে কি হয়েছিল দাদি কখনো সেসব তাদেরকে শোনায় না কেন? এর রহস্য সুপ্তি উদ্ঘাটন করেই ছাড়বে। জার্নালিজমের প্রতি তার প্রবল ঝোঁক। একটি আর্টিকেল নিয়ে সে একটা থিসিস অবশ্যই লিখবে। সুপ্তি ডায়েরি বন্ধ করে দাদির রুমে এলো। দাদির হাতে তসবি নিয়ে জায়নামাজে বসে আছে। সুপ্তির দাদিকে আগে এতটা মনোযোগ দিয়ে দেখেনি। বয়সের ভারে নয়ে পড়া দৃঢ় এক নারী। সে ধীর কদমে এগিয়ে এসে দাদির কোলে মাথা দিয়ে শুল। কি সুন্দর ঘ্রাণ! দাদির শরীরের এই ঘ্রাণ সুপ্তিকে অন্য দুনিয়ায় নিয়ে যায়। রূপাই বানু কুচকে যাওয়া হাতে নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন। সুপ্তি দাদির হাত ধরে বলল, দাদু একটা কথা বলি। কও। আচ্ছা দাদু, তুমি আমাদের সবসময় তোমার জীবনের অর্ধেকটুকু শোনাও কেন? বাকিটুকু বলো না কেন? আজকে কিন্তু শোনাতেই হবে। বাবাকে ছাড়া আর কোনো সন্তানকে নিয়েও তুমি কিছু বলো না কেন? রূপাই বানুর হাত থেমে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কি। নাতির মাথায় হাত বুলিয়ে বললেন, সব কথা কইতে হয় না নাতিন,
কিছু কথা মনে রাখুন ভালা। সুপ্তি জেদ নিয়ে উঠে বসল। তোমাকে আজকে বলতেই হবে দাদু, কোনো ছলচাতুরি চলবে না। প্লিজ দাদু, প্লিজ। রূপাই বানু প্রৌঢ়া হাত দিয়ে নাতির মাথা কোলে টেনে নিলেন। ঘণ্টা 2 পরে চোখমুখ ফুলিয়ে রুম থেকে বেরোলো সুপ্তি। মায়ের সামনে পড়ার ভয়ে দ্রুত নিজের রুমের দরজা বন্ধ করে ফুপিয়ে উঠল। আজকে সে দাদুকে অনেক বড়ই কষ্ট দিয়েছে। কিছুক্ষণ কেঁদে নিজেকে শান্ত করে আবারও ডায়েরি লিখতে বসল। মণ্ডল সাহেবের সাথে একসাথে সংসার জীবনের বছর 15 পেরিয়েছে। ততদিনে আমার কোলজোরে আগমন ঘটেছে ইসমাত, হামিদা, রাশিদার, ইদ্রিসের। ইকবাল হওয়ার পরে বাচ্চা না নেওয়ার যে পণ করেছিলাম সেসব ঝেড়ে ফেলে ততদিনে আমি 5 সন্তানের জননী। 5 সন্তান ও সন্তানের বাবার দেখভাল করতে করতে আমি অভিজ্ঞ গিন্নির খাতায় পুরো দস্তর নাম লিখিয়েছি। মণ্ডল সাহেব সময় পেলেই আমাকে কাজে সাহায্য করতেন। বাচ্চাদের শাসনের ক্ষেত্রে মণ্ডল সাহেব ছিলেন অত্যন্ত কঠোর। ইকবাল, ইসমাত আর রাশেদ তাকে জমের মতো ভয় পেত। বাবা ঘরে আসা মাত্রই তাদের অবস্থান হতো পড়ার টেবিলে। হামিদা, ইদ্রিস ছিল খুবই ছোট, তাই ওদের প্রতি এত কঠোর হতেন না তিনি। হামিদা ছোট কন্যা হয় দরুন মণ্ডল সাহেবের অত্যন্ত আদরে ছিল। ইদ্রিস হামিদার বছর 3 ছোট। এই দুটোকে মণ্ডল সাহেব অসম্ভব আদর করতেন। আদর তো সবাইকেই করতেন, তবে বড় হওয়ার সাথে সাথেই আদরের পাশাপাশি শাসন ও কঠোরতাও নেহায়েত কম দেখাতেন না। মণ্ডল সাহেবের একটা বিখ্যাত বেদ ছিল, যেটাকে দেখলে ছেলেমেয়েরা সহজেই সোজা হয়ে যেত। শুধু ছেলেমেয়ে বললে ভুল হবে, আমি নিজেও সে বেদকে ভয় পেতাম। কোনো ভুল করলে আবার আমার গায়ে পড়ে কিনা ভেবে ততস্থ থাকতাম। আমার ভয় পাওয়াটা ছিল নিতান্তই অমূলক। বড় হয়ে যাওয়ার পরে তিনি কোনোদিন আমার গায়ে হাত তোলেননি। যখন ছোট ছিলাম কানমুলে দিতেন, কঞ্চির বাড়ি দিতেন, এগুলো ভেবেই এই ভয়টা হতো না। জানি রেগে গিয়ে কখন আমাকেও ছেলে মেয়েদের সাথে মারা শুরু করেন। বাস্তবিক তিনি ছেলে মেয়েকেও পড়াশোনার শিষ্টাচার শেখানো ছাড়া গায়ে হাত তোলেননি। বাচ্চারা মাত্রাতিরিক্ত কোনো ভুল করলে বেতের দুটো বাড়ি মারতেন। এছাড়া বাবার এক হাঁকেই ছেলে মেয়ের রডের মতো সোজা। একবার ইকবাল আর রাশিদ কার গাছ থেকে যেন আম চুরি করে এনেছিল। মণ্ডল সাহেব তা কিভাবে যেন জেনে গিয়েছিলেন। বাসায় এসে গম্ভীর মুখে জানতে চেয়েছিলেন তারা কি সত্যি চুরি করেছে কিনা। আমার পিছনে লুকিয়ে লুকিয়ে দুজনে মিথ্যা বলল। তাদের অকপটে বলা মিথ্যা উত্তরে মণ্ডল সাহেব আমার দিকে চেয়ে বলেছিলেন, ছেলে মেয়ের দিকে নজর দেই কিনা, আমি তো নিজেও ভয়ে শেষ। লোকটার রাগকে আমি আগেও ভয় পেতাম, তখনও পেতাম। তাকে শান্ত হতে বললাম, কিন্তু তিনি আমার কথার পাত্তা না দিয়ে ছেলে দুটোকে আমার পেছন থেকে টেনে নিয়ে বেদ দিয়ে দুটো বাড়ি মেরেছিলেন। এক চুরি করার জন্য, আরেকটা মিথ্যা বলার জন্য। এরপর আর কোনোদিন তারা মিথ্যে বলেনি, চুরিও করেনি। একবার কি নিয়ে যেন ছেলে মেয়েকে তুমুল কথা শোনালেন। বাবার ধমকে একজনও ভাত খেল না। ছোটগুলো বড় ভাই বোনের দেখা দেখেও খেল না। আমারও সেদিন রাগ উঠে গিয়েছিল। সন্তান না খেয়ে আছে, আমি কি করে খাই? কাউকে খাওয়াতে না পেরে সীমাহীন কষ্টে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। মণ্ডল সাহেব মাঝরাতে উঠিয়ে খেতে বললেন। আমি তো রেগেই আছি, কোনো কিছুই আর খাবো না, একটা দানা পানিও মুখে নেব না। মণ্ডল সাহেব আমাকে উঠিয়ে ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলেছিলেন, সন্তানদের ভালোর জন্যই মাঝে মধ্যে শাসন করি। খাবারের প্রতি রাগ দেখিয়ে কি লাভ শুনি? প্রথমে খেতে না চাইলেও ছেলে মেয়ে সবাইকে উঠিয়ে খাইয়ে দিয়েছেন শুনে আর না করিনি। মুখে স্বীকার না করলেও একজন আদর্শ স্বামী ও বাবা দুটোই ছিলেন তিনি। রাগ করবেন, শাসন করবেন, আবার বউ বাচ্চাদের প্রতি যত্ন খেয়ালারও কমতি রাখবেন না। অবস্থা সম্পূর্ণ পরিবারের সন্তান হয়ে যেন ছেলে মেয়ে বিগড়ে যেতে না পারে, এ বিষয়ে ছিল তার কঠোর অনুশাসন। আমিও তার সাথে থাকতে থাকতে সংসারের মারপ্যাঁচ ভালোভাবে আয়ত্ত করে ফেলেছিলাম। মাঝে মধ্যে মণ্ডল সাহেবও আমার কাছে বুদ্ধি পরামর্শ নিতেন। এ বিষয়ে তিনি মোটেও দ্বিধা কিংবা লজ্জা পেতেন না। মুখে কোনোদিন ভালোবাসি বলেননি, কিন্তু প্রতিদিন মাথায় বেশ যত্ন নিয়ে তেল নিয়ে বিনি করে দিতেন। ভালোবাসা প্রকাশের জন্য এটুকুই ছিল আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ যত্ন। জীবনের সবচেয়ে নির্মম ও করুণ সত্যটি যেদিন জেনেছিলাম সেদিন খুব খুশি ছিলাম। তার সাথে 18 বসন্ত কাটিয়ে ফেলেছি, সংসার করেছি 15টি বসন্ত। দুপুরের দিকে খবর পেলাম তাদের কারখানায় আগুন লেগেছে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। বোরখা পরে ইকবালকে নিয়ে হন্তদন্ত হয়ে পাগলের মতো ছুটে গিয়েছিলাম তার কারখানায়।
শত শত আগুনে পোড়া লাশ বেরিয়েছিল সেদিন কারখানা থেকে। মণ্ডল সাহেবের পরা সুটবুট ও শরীর যখন বেরোলো, আমি এক গগনবিদারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরে দেখলাম আমি আমার শ্বশুর বাড়ি, পাশে ছেলেমেয়েগুলো কাছে। আমি মণ্ডল সাহেব বলে বলেই পাগলামি করছিলাম। ছেলেমেয়েগুলোকে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বাবা বাবা বলে কাঁদছিল। ইস, কি বিশ্রী সেই কান্না! আমি ছটফট করছিলাম তাকে এক নজর দেখার জন্য। আমি শ্বশুরবাড়ি কিভাবে এলাম সেসব আমার মস্তিষ্কে আসেনি। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম তাও জানি না। আমার মস্তিষ্ক শুধু মণ্ডল সাহেবকে দেখার জন্যই ছটফট করছিল। আমার বাবা মা ঘরে ঢুকে আমাকে সামলাতে চাইলেন। আমি তো থামার মানুষ না। শেষে না পারতে তারা আমাকে মণ্ডল সাহেবের খাটিয়ার কাছে নিয়ে গেলেন। মুখ থেকে কাফনের কাপড় সরাতেই আগুনে ঝলসানো একটা মুখ দেখে চিৎকার করে আমি দ্বিতীয়বারের মতো আবার তার বুকে ঢলে পড়েছিলাম। সে ছিল তার সাথে আমার শেষ সাক্ষাৎ। এরপর চোখ যখন খুলেছিলাম ততক্ষণে মণ্ডল সাহেবের দাফনের কাজ সম্পন্ন হয়ে গেছে। মণ্ডল সাহেবকে ছাড়া আমি বেঁচেছিলাম ঠিকই, তবে আমার রুহের মৃত্যু মণ্ডল সাহেবের মৃত্যুর সাথে সাথেই হয়েছিল। বেশ অনেকদিন আমি অপ্রকৃতস্থের ন্যায় আচরণ করেছি। প্রায় মণ্ডল সাহেবকে স্বপ্নে দেখতাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসতেন আর রব্য বলে ডাকতেন। রব্যর ডাক শুনলেই দৌড়ে গোরস্থানের কাছে চলে যেতাম। এরপর শ্বশুর আমায় নিয়ে আসতেন সেখান থেকে। মণ্ডল সাহেবের কবরের ওপর শুয়ে থাকতে কি যে শান্তি লাগতো! মনে হতো তিনি কবরের ভেতর থেকেই আমাকে রূপবউ, কুট্টি বউ বলে ডাকছেন। আমার দেখা দেখি ছেলেমেয়েগুলো বারবার কবরের ওপরে এসে শুতো। আমার পাগলামি শ্বশুর শাশুড়ি কেউ কমাতে পারতেন না। এমনিতেই বড় সন্তান হারিয়ে তারা ভেঙে পড়েছিলেন। তার উপর আমার সীমাহীন পাগলামি ও উন্মাদনা তাদের মনের ভীতির সৃষ্টি করেছিল আমি কিছু ঘটিয়ে ফেলি কিনা। এজন্য আমার আশেপাশে কেউ না কেউ থাকতই। একা একা কথা বলা, মণ্ডল সাহেব বলে হুট করে ডেকে ওঠা, সব কিছুই মানসিক ভারসাম্যহীনতার ইঙ্গিত দিত। এরপর শ্বশুর বহু কবিরাজ দেখিয়ে আমাকে একটু সুস্থ করেছিলেন। মণ্ডল সাহেবের মৃত্যুর বছর পেরিয়েছে, আমি একটু সজ্ঞানে এসেছি। ছেলেমেয়েগুলোর পড়াশোনা থেমে গিয়েছিল। এরপর নিজের বুকে পাথর চেপে তাদের আবারও বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। মণ্ডল সাহেবের অফিস থেকে বেশ কিছু টাকা দেওয়া হয়েছিল। সেসব দিয়েই ছেলেমেয়ের পড়াশোনার খরচ দিতাম। শ্বশুরও তার বড় ছেলের রেখে যাওয়া উত্তরসূরিদের পড়াশোনা করাতে কোনো কার্পণ্য করলেন না। আমার দেবর ইসমাইল ভাইয়ের বিয়ে তো বহু আগেই হয়েছে। একটা ছেলেও ছিল। ইউসুফের বিয়েও হয়ে গিয়েছিল। তার বউ যে আমাদের দেখতে পারত না তা আমি বুঝতাম। 5 সন্তানও আমার ভরণ পোষণ শ্বশুর দিত, সেটা সে মানতে পারত না। এ নিয়ে প্রায় ঝগড়াঝাটি হতো বাড়িতে। আমার বিয়ের কথা উঠেছিল। সারা জীবন বিধবা আমাকে বসিয়ে বসিয়ে কি খাওয়াবে? শ্বশুর দেবরদের ঘাড়ের ওপর এতগুলো পেট থাকলে অচিরে রাজার ভাণ্ডারও শূন্য হয়ে যাবে। শাশুড়ি মাঝে মধ্যে রাগারাগি করতেন, হয়তোবা তার ছেলের মৃত্যুর পেছনে আমার হাত ছিল সেটা ভেবেই। নিজে টুকটাক সেলাই করে 2 পয়সা রোজগার করতাম। আসলে একা থাকলেই মণ্ডল সাহেবের সাথে কথা বলার স্বভাবটা আমার পরিবর্তন হয়নি। তাই আমাকে কাজে ব্যস্ত রাখতে চাইতেন সবাই। হাঁস মুরগি পালন, সবজি রোপণ, কাঁথা সেলাই, আর সময় পেলেই ক্যাসেট চালিয়ে মণ্ডল সাহেবের নিজ গলায় গাওয়া রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা, গান শোনা, এসবই ছিল আমার নিত্য নৈমিত্তিক জীবন। প্রতি মাসে মাসে কোরআন খতম দিতাম আর গরিব মানুষদের নিজের টুকটাক রোজগারের টাকায় নিজ হাতে রেঁধে খাওয়াতাম। তারা মন ভরে মণ্ডল সাহেবের জন্য দোয়া করে চলে যেতেন। আমি সাদা থানের ওপরে একটা চাদর নিয়ে মাথা ঢেকে কবরস্থানে চলে আসতাম। বৃষ্টি পড়ে সারা শরীর ভিজে গেলেও সেখান থেকে নড়তাম না। দূরে দাঁড়িয়ে কবরটাকে নিবিড়ভাবে অবলোকন করতাম। মনে হতো মণ্ডল সাহেব দূর হতেই তার রব্যকে মন ভরে দেখছেন। আমি চলে গেলে যদি তিনি রাগ করেন, তাকে তুমুল বর্ষণে একা রেখে গেলে যদি অভিমান করেন। আমার তো তার সাথে বৃষ্টিতে ভেজার ভীষণ শখ ছিল। শহরের বৃষ্টিতে প্রাণ ছিল না। দুজনে মিলে কত পরিকল্পনা করেছিলাম, বর্ষা এলে কোনো একদিন বাড়িতে এসে জব্বর ভিজব। যথানিয়ম বর্ষা ঠিকই আসতো, কিন্তু তার আর ছুটি মিলত না। সেজন্য পরিকল্পনা কোনোদিন বাস্তবায়ন হয়নি। এখনো প্রকৃতির নিয়মে বর্ষা ঠিকই আসে। তবে মণ্ডল সাহেব হারিয়ে গেছেন ঠিকানাবিহীন অনন্ত বালুকায়। ছেলেমেয়ে বড় হয়েছে, শ্বশুর শাশুড়ি গত হয়েছেন বহুদিন হয়। ছেলে 3টা সবাই বড় বড় চাকরি করে।
ছেলেমেয়ের বিয়ে দিয়েছি, নাতি নাতনির নানি দাদি হয়েছি। সবাই শহরে থাকে, তাদের সাথে আমিও থাকি মণ্ডল সাহেবের শহরে। মণ্ডল সাহেব মারা যাওয়ার পরে কোনোদিন শহরে আসা হয়নি। ছেলেমেয়ে সবাই বাবার আদর্শে বড় হয়েছে। আচার ব্যবহারে তারা যেন মণ্ডল সাহেবেরই প্রতিরূপ। আমি তাদের সফলতা ও শিষ্টাচার মন ভরে দেখি। দোয়া করি তার বাবার আদর্শে যেন চিরদিন অটুট থাকে। এই তো সেদিনের কথা। ফ্রক পরে এতগুলো পেয়ারা নিয়ে বাড়িতে আসতেই পায়ের উপর পা উঠিয়ে বসা এক কাঠখোট্টা পুরুষকে দেখলাম, যে গম্ভীর নেত্রে আমার দিকে চেয়ে বলেছিলেন, তুমি কি রূপাই? আমি মাথা নাড়িয়ে সায় জানিয়েছিলাম। সেখান থেকেই তো শুরু। এরপর কতগুলো বর্ষা কেটে গেছে তার হাত ধরে, কিন্তু মাঝপথে সেই হাতের মালিকের অস্তিত্ব চিরদিনের মতো বিলীন হয়ে গেল। তার বয়সটা ৪৩-এ থমকে আছে, আর আমি বুড়ি হয়ে গেছি। মানুষটার সঙ্গে সাক্ষাতের লেনাদেনা বন্ধ কত বসন্ত। তার সাথে সাক্ষাতের জন্য আমি যে কত প্রতীক্ষিত তা তিনি কি জানেন? সে চিঠি ও ক্যাসেট যত্ন করে ট্রাঙ্কে তুলে রেখেছি। তার প্রতিটি জিনিস আমি আজও গুছিয়ে রেখে দিয়েছি। সময় পেলে তা বের করে দেখি। থরথরে হাতে তার লেখা সেই চিঠি আমি এখনও পড়ি। আগে বানান করে পড়তাম, এখন মুখস্থ হয়ে গেছে সেই চিঠি। হৃদয়স্পদ এসো, রব্য, কেমন কাটিয়েছে তোমার দিনকাল? আশা করি বাড়ির সকলকে নিয়ে ভালোই কাটিয়েছ। নিয়ম করিয়া দুর্দিম খাচ্ছ তো? আম্মাজানের কথা মেনে চলিও। তিনি যাহা বলেন তোমার মঙ্গলের জন্যই বলেন। শহরটা বড় ব্যস্ত রূপ, জুটমিলের চাকার সাথে সাথে আমাদের জীবনটাও বড্ড দ্রুতই ঘুরিতেছে। কিন্তু এই যান্ত্রিক শব্দের মাঝেও তোমার সেই মনকাড়া খিলখিল হাসি আর বাগানে দৌড়াদৌড়ির দৃশ্যটা আমার চোখের সামনে হুটহাট ভাসিয়া ওঠে। সেদিন তোমার পিছিয়ে দৌড়ানোটা মনে পড়িলে আজ নিজেরই হাসি পাইয়া যায়। তুমি সত্যি আমায় পাগল করিয়া ছাড়িবে। চিঠির সাথে একটা ক্যাসেট পাঠাইলাম। আব্বাজানকে বলিয়া দিয়েছি তিনি তোমাকে এটি চালাইতে সাহায্য করিবেন। ক্যাসেটে আমার নিজের গলায় একটা গান রেকর্ড করিয়া দিলাম। একলা দুপুরে যখন মন খারাপ হইবে গানটা শুনিও। মনে করিও আমি তোমার পার্শ্বেই বসিয়া আছি। তোমার সেই অবুঝ প্রশ্নগুলোর কথা মনে পড়িলে এখনও অবাক হই। বড় তো হইতেছ, এবার একটু বুদ্ধিশুদ্ধি বাড়াও। পরের বার যখন আসিব তোমাকে এই শহরে আমার সাথে নিয়ে আসার ব্যবস্থা করিব ইনশাল্লাহ। তখন আর আমার চিঠির প্রতীক্ষায় থাকিতে হইবে না। নিজের যত্ন নিও, আমার জন্য দোয়া করিও। এথি ইসহাক আলী মণ্ডল। চিঠি লেখা শেষ হবার পরে মনে হইল তুমি তো পড়িতে জানো না, বাড়িতে আসিয়া পড়িয়া শোনাব। মণ্ডল সাহেবের কথা শুদ্ধভাবে বলতেন, তবে চিঠি লিখতে এভাবে সাধু চলিত মিশেলে লিখতেন। একলা দুপুরে সে চিঠি আজও পড়েছি, প্রতিটি অক্ষরে হাত বুলিয়েছি। লেখাগুলোয় হাত ছোঁয়ানোর মতো মণ্ডল সাহেবকে যদি এভাবে ছোঁয়া যেত। সমাপ্ত।